আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। সিলেট নগরের মেজর টিলা এলাকায় একটি বাড়ির ওপর টিলা ধসে মাটি চাপা পড়ে একই পরিবারে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মরহুম রফিক উদ্দিনের ছেলে আগা করিম উদ্দিন, তার স্ত্রী শাম্মী আক্তার এবং তাদের ২ বছরের শিশু সন্তান। এর আগে সকাল ৮টার দিকে ভারী বৃষ্টির কারণে বসতবাড়ির ওপর টিলা ধসে মাটি চাপা পড়েন পরিবারের ৬ জন। সে সময় তাৎক্ষণিকভাবে ৩ জনকে উদ্ধার করা গেলেও ৩ জন নিখোঁজ ছিল। উদ্ধার হওয়াদের মধ্যে ২ জনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের উদ্ধারে কাজ করে সিসিক, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর একটি দল। ভারী বৃষ্টির কারণে ভোর ৮টার দিকে সিলেট নগরের ৩৫ নম্বর ওয়ার্ডের মেজর টিলার চামেলিবাগ আবাসিক এলাকায় একটি বসতবাড়ির ওপর এই টিলা ধসের ঘটনা ঘটে। গত ৩ দিন ধরে সিলেটে ভারী বৃষ্টিপাত হচ্ছে, আর এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। কলকাতার সঞ্জীবা আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া পচে যাওয়া মাংসের টুকরো মানুষের। প্রাথমিকভাবে ফরেনসিক পরীক্ষার পর বিশেষজ্ঞরা এই তথ্য জানিয়েছেন। নতুন করে ফরেনসিকে পাঠানো হয়েছে বাগজোলা খাল থেকে উদ্ধার হওয়া হাড়গোড়। উদ্ধার হওয়া মাংস এবং হাড় আনোয়ারুল আজিমের কিনা তা জানতে ডিএনএ পরীক্ষা করা হবে, আর সে কারণেই সাংসদ আজিম এর পরিবারের সদস্যদের খবর পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বড় মাঝারি সাইজের 7টি এবং বুকের পাঁজরের 12টি হাড় উদ্ধার হয়েছে। হাড়গুলি মূলত হাতের বিভিন্ন জায়গায় এবং কোমর থেকে পায়ের হাঁটু পর্যন্ত জানা গেছে। দর্শক, এই বিষয়ে কলকাতা থেকে জানাচ্ছেন পরমাশিস ঘোষরায়। জুন 2024 ইতিমধ্যে কিন্তু সিআইডি সূত্রে যেটা খবর, 28শে মে সঞ্জীবা গার্ডেন্সের সেফটি ট্যাঙ্ক থেকে এমপি আনোয়ারের সন্দেহ করা হয়েছিল যে মাংসের টুকরো পাওয়া গেছিল, পচে যাওয়া মাংস, সেটা ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়। সেটা কিন্তু 28 তারিখ রাত্রেই পাঠিয়ে দেওয়া হয়েছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যাচ্ছে সিআইডি সূত্রে ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছে সেই মাংস পচে যাওয়া হলেও সেটা প্রাথমিকভাবে তারা অনুমান করছে সেটা হচ্ছে কিন্তু মানুষেরই মাংসের অংশ। এবং গতকালকে যে বাগজোলা খাল সংলগ্ন সাতুলিয়াতে ভাঙড়ের যে হাড় উদ্ধার করেছে ডিএমজি এবং সেন্ট্রাল গোয়েন্দারা এবং সিআইডি আধিকারিকরা এবং নৌবাহিনীর সদস্যদের নিয়ে যে উদ্ধার হয়েছিল বেশ কিছু হাড়ের অংশ, সেটাও কিন্তু গতকালই কিন্তু ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। মানুষের মাংস যখন প্রাথমিকভাবে সিআইডি সূত্রে যেটা খবর, ফরেনসিক বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতায় জানিয়েছে এটা মানুষেরই মাংস হতে পারে। সেই জায়গা থেকে কিন্তু এমপি আনোয়ারের কন্যাকে কলকাতায় নিয়ে আসার ব্যাপারে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এবং আমরা জানি যে সিয়ামকে গত শুক্রবার বনগাঁ এরিয়া থেকে, সীমান্ত এরিয়া থেকে কিন্তু বনগাঁ গ্রেপ্তার করা হয় এবং গত শনিবার তাকে বারাসাত আদালতে তোলা হলে 14 দিনের সিআইডি হেফাজত। সিয়াম কিন্তু এই মুহূর্তে জানিয়েছে যে পলাতক আখতারুজ্জামানের কাছ থেকে সে 60,000 টাকা মাইনে চাকরি করত। জিহাদকে সেই নিয়ে এসেছিল কলকাতায় এবং এনে সেই ফ্ল্যাটে রেখেছিল তাকে খুন করার ব্যাপারে। এবং তারাই কিন্তু যন্ত্রপাতি এবং মাংস কিমা করার যন্ত্র কিন্তু ফয়সাল কিনেছিল, মুস্তাফিজ কিনেছিল, তারা সব জানে। আরও কিছু তথ্য তাদের কাছে জেরা করলে পাওয়া যেতে পারে, কিন্তু তারাই কিন্তু খুনটা করেছে। এবং নিউ মার্কেট থেকে কিন্তু ট্রলি ব্যাগ তারা কিনে নিয়ে এসেছিল এবং ফয়সালকে আরও কিছু জেরা করলে কিন্তু সিএম যেটা জেরায় জানিয়েছে আরও কিছু তথ্য পাওয়া যাবে যে সেই খুনের মেশিন, মানে যেটা দিকে তাকে কাটা হয়েছিল সেই মেশিন কোথায় তারা রয়েছে। সেই কারণে কিন্তু নৌবাহিনীর তরফ থেকে কিন্তু এবং সিআইডি বিভাগের তরফ থেকে কিন্তু বাগজোলা খাল সংলগ্ন আরও এরিয়ায় কিন্তু তল্লাশি অভিযান চলবে বলে সিআইডি সূত্রে এই মুহূর্তের খবর। কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষরায়। বাংলাদেশ ভারত সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। দিল্লিতে দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে এই আশাবাদ জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন। রোববার রাতে এই বৈঠকের পর নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আরও বলেন, দুদেশেই সরকারের ধারাবাহিকতা থাকার কিছু সুবিধা রয়েছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রোববার রাতেই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের সম্পর্ক আরও গভীর হওয়ার আশা জানান তারা। ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। বৈঠক শেষে নয়াদিল্লির মৌর্য হোটেলে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন নতুন উচ্চতায়। আমাদের দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। দুদেশেই সরকারের ধারাবাহিকতা থাকায় উভয় দেশের মানুষ উপকৃত হচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। যেহেতু একই সরকারের ধারাবাহিকতা, সুতরাং কাজ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের কিছু বাড়তি সুবিধাও রয়েছে। আমাদের উভয় দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে, বিশেষ করে কানেক্টিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। কারণ ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক সেটি আরও বিস্তৃত হবে। সোমবার সকালে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিঙ্ঘের সাথে বৈঠক করেন। ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। রোববার রাতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাতে দেশটি থেকে জলবিদ্যুৎ আমদানির আগ্রহ পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইমতিয়াজ আহমেদ, RTV। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে পত্রিকায় আসে না, বেনজির এবং আজিজকে নিয়ে বললে খবর হয়। মূল ফোকাস থেকে সাংবাদিকরা অন্যদিকে চলে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান ওবায়দুল কাদের। আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলেছি। আপনারা বেনজির আর ওখানে আজিজকে ঢুকিয়ে বারবার, আর এটা তো প্রথম না। বেনজির আজিজ প্রায় দিনই দেখি আমি কিছু বললেই ও দুজন আসে, তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পত্রিকার পাতা পরের দিন পাই না। খুব দুর্ভাগ্যজনক এটা। চলমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে নেওয়া পদক্ষেপ পর্যাপ্ত নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ফলে আগের মতোই বাজেটে মূল্যস্ফীতি কমানো বড় চ্যালেঞ্জ হবে আসছে অর্থ বছরেও। কেবলমাত্র মুদ্রাস্ফীতি দিয়ে মূল্যস্ফীতির চাপ কমানো যাবে না, আর এজন্য রাজস্ব নীতিও প্রয়োগের তাগিদও দেন তারা। মারুফ রেজার রিপোর্ট। দীর্ঘদিন ধরেই একরকম অস্থিরতা চলছে নিত্যপণ্যের বাজারে। আয় ব্যয়ের হিসেব মেলাতেই হিমশিম অবস্থা সাধারণ মানুষের। প্রতি বছর প্রতিশ্রুতি থাকে বাজেটে মূল্যস্ফীতি কমানোর, তবে সেটি কেবলই বন্দী থাকছে কাগজে কলমের হিসেবে। বাস্তবতা হলো এখনও মূল্যস্ফীতি আটকে আছে ৯-এর উপরে। আগামী ২০২৪-২৫ অর্থ বছরে আবারও মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি, লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৫% নামিয়ে আনার। সম্ভাবনার যুক্তি হিসেবে বলা হচ্ছে বেশ কিছু নিত্যপণ্যের ওপর আমদানি শুল্ক কমানো, আকার ছোট রেখে বাজেটের উন্নয়ন ব্যয় বাড়ানো। সুষম বন্টনের মাধ্যমে বিশ্লেষকরা বলছেন এমন অবস্থাতেও IMF এর ঋণের শর্ত অনুযায়ী রাজস্ব বাড়াতে শুল্ক ও ভ্যাট হার ব্যাপকভাবে বাড়ানোর চাপ কতটুকু সক্ষম এই লক্ষ্যমাত্রা অর্জনে? ডেফিসিট ফাইন্যান্সিং এখনও ২.৫ লক্ষ কোটি টাকার বেশি, এবং তার বেশিরভাগই ফাইন্যান্সিং হবে ব্যাংক সিস্টেম থেকে লোন নিয়ে। এগুলি মুদ্রাস্ফীতির লাগাম টানার জন্যে যে খুব ইতিবাচক পদক্ষেপ তা মনে হয় না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে কৃষি খাতে সরকার ভর্তুকি কমিয়ে দিয়েছেন, এবং এই ভর্তুকি কমানোর মূল কথাটি হলো সরকার সম্ভবত সারের মূল্য বাড়াবেন এবং একই সাথে কৃষিতে ব্যবহৃত বিদ্যুৎ সেচের জন্য সেখানেও হয়তো মূল্য সমন্বয় ইতিমধ্যে হবে বলে ঘোষিত আছে। সুতরাং সেসব কিছুর মাধ্যমেও সরকার কিন্তু ভর্তুকি কমিয়ে দিয়ে এই মূল্যের চাপটি সাধারণ মানুষের উপরে হয়তো চাপ দেবেন, ফলে কৃষির উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে। সেটার ফলেও একটা কিন্তু খাদ্যমূল্য পরিস্থিতি বৃদ্ধির কারণ রয়েছে। এছাড়া বাজেটে দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি, রাজস্ব আদায়, মূল্যস্ফীতির যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা বাস্তবভিত্তিক নয়, কারণ এসব লক্ষ্য অর্জনে যথাযথ ও সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই বাজেটে। শুল্ক উইথড্র করবার বিষয়গুলো ছাড়া আর সেরকম সুনির্দিষ্ট কিছু আমাদের কাছে চোখে পড়েনি। বরঞ্চ মূল্যস্ফীতির ক্ষেত্রে যে বাজার বহির্ভূত যে কারণগুলোর আমরা বলে থাকি মূল্যস্ফীতির জন্য অনেকাংশে দায়ী, সেগুলো নিয়ন্ত্রণ বা সেগুলোকে
পরিহার করবার জন্য যে ধরনের আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, এ ধরনের উদ্যোগগুলোর এক ধরনের যদি ঘোষণা, নীতিগত ঘোষণাও আসতো, তাহলেও কিছুটা আমরা আশ্বস্ত হতে পারতাম। তবে তারা এও বলছেন, সরকার যেসব যুক্তি তুলে ধরে মূল্যস্ফীতি কমানোর প্রত্যাশা করছে সেটির সঠিক আর সুনির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে বাস্তবায়ন আর বাজার ব্যবস্থাপনা মনিটরিংয়ের মাধ্যমে হয়তো কাছাকাছি টার্গেটও পূরণ সম্ভব। মারফ্রেজা, RTV, ঢাকা। শতকরা 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয় এবারের বাজেট বেনজির বাজেট বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। অন্যদিকে বাজেটকে বৈষম্যমূলক এবং সংবিধান পরিপন্থী বলছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুপুরে রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে 2024-25 জাতীয় বাজেট পরবর্তী সিপিডির নাগরিক প্ল্যাটফর্ম মিডিয়া ব্রিফিংয়ে বাজেট নিয়ে এমন প্রতিক্রিয়া জানান তারা। 30% আর 15% আপনি করবেন চুরিবাটপাড়ি করা তাদের উপরে, এটা তো হতে পারে না। আর তার চেয়ে বড় কথা, উনি কিভাবে এটা আয় করেছেন কোনো প্রশ্ন করবেন না। এটা তো সাংবিধানিকভাবে সাধারণ সর্বজনীন মানবাধিকার বিরুদ্ধে, এটা তো হতে পারে না। এটি একটি উচ্চাভিলাষী ফাঁকাবুলির বাজেট। এটি হচ্ছে বৈষম্যমূলক বাজেট, সংবিধান পরিপন্থী বাজেট, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থহীন বাজেট। এখানে শুভঙ্করের ফাঁকিতে ভরপুর একটা বাজেট, এমন একটা বাজেট যেটা জবাবদিহিহীন প্রক্রিয়ায় বাস্তবায়নযোগ্য বাজেট। এটি দুর্নীতি সহায়ক এবং অনৈতিকতার বাজেট। ক্ষমতার অপব্যবহার করে হিন্দু সম্প্রদায়ের সম্পদ নিজের করে নিয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। ভয় ভীতি দেখিয়ে মাদারীপুরেও গড়েছেন সম্পদের পাহাড়। স্ত্রীর নামেও নামমাত্র মূল্যে কিনেছেন কয়েকশো বিঘা জমি। জমি দিতে রাজি না হয় সংখ্যালঘু এক পরিবারকে রাতের আঁধারে জোরপূর্বক ভারতে পাঠানোর ঘটনাও ঘটে। অভিযোগ উঠেছে স্থানীয়রা প্রতিবাদ করায় উল্টো পুলিশের হামলার শিকার হয়েছেন তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টার। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের জবরদখল যেন সারা দেশেই। নতুন করে আলোচনা এসেছে মাদারীপুরের রাজৌর উপজেলার সংখ্যালঘুদের কৃষিজমি। স্থানীয়দের অভিযোগ, সাবেক এই আইজিপি উপজেলার সাতপার গ্রামের ডুমুরিয়া মৌজায় তার স্ত্রী জিশান মির্জার নামে কিনেছেন 276 বিঘা জমি। ক্ষমতার প্রভাব খাটিয়ে সংখ্যালঘুদের কৃষিজমির দলিল নিজ স্ত্রীর নামে করে নেন সাবেক এই আইজিপি। বিভিন্ন গণমাধ্যমে বেনজিরের অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশের পর মুখ খুললেন ভুক্তভোগীরা। এই দালাল রাইছে এবং ঘুমাইতে নাই, জমি নাই দাও, জমি নাই দাও, জমি নাই দাও, আমি দেবো না। আরে আমার সরকার ভয় যে বাবা চালো মা তাও তুমি দিয়ে দাও, চাইতে নিয়ে গেছে। রাস্তা সম্পূর্ণ আমাদের জায়গায়, আমাদের ওই ধারে পুকুরিও জাতি দেয় না কোনো, মানে ওই জায়গায় 12-13টা ফ্যামিলির জায়গা আছে, কেউ জাতি পারে না, ওই গেট দিয়ে আমাকে প্রবেশ করতে দেয় না। আমার 50 শতক জমি এই সাবানা পার্ক অ্যান্ড রিসোর্টে জোর করিয়া নিয়ে বালু ভরাট করিয়া সেখানে 3তলা ভবন তুলে দিচ্ছে। এসব জমি কেনায় কৌশল অবলম্বন করেন বেনজির। কিছু জমি ক্রয় করে মাটি ভরাটের নামে পাশের জমি জবরদখল করেন। পরে জমির মালিককে বাধ্য করা হয় নামমাত্র মূল্যে জমির দলিল করতে। এতে কাজ না হলে হামলা মামলা তো রয়েছেই। পাশের জমিটা কিনে সেখানে 20 ফুট 30 ফুট মিলিয়ে মাটি ফেলে গেছে, বাধ্যতামূলক এরপর আবার জমি দেওয়া লাগছে। আমাদের আশেপাশের জমি আমাকে 5 দিয়ে ঘেরাও করে জমি কিনে নিয়ে গেছে। সাক্ষাৎকার দেওয়ার পরে সেই দিনই আমাদের এই পাশের বলদতলি পুলিশ ফাঁড়ির আমিনুল ইসলাম আইসি আমাদের উপরে, স্থানীয় জনগণের উপরে লাঠিচার্জ করে। 113টি দলিলের মাধ্যমে স্ত্রী জিশান মির্জার নামে এসব জমি কেনেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। মূল্য দেখানো হয় প্রায় 10 কোটি টাকা। মিস জিশান মির্জা, স্বামী বেনজির আহমেদ, তারপর ওনাদের ঠিকানা। ওনার নামে আমি দেখতেছি এই অফিসে 21 সাল থেকে 22 সালের আগস্ট মাসের 16 তারিখ পর্যন্ত 113টা দলিল রেজিস্ট্রি হয়েছে। কোনো ব্যক্তির সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। কেউ যদি কারো সম্পত্তির ভিতরে যদি অবৈধভাবে জোরপূর্বকভাবে যদি সেই সম্পত্তি থেকে যদি তাকে উচ্ছেদ করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সিআরপিসির 107 অথবা সেকশন 145 অনুযায়ী এক্সিকিউটিভ কোর্ট আদালতে ওরা অভিযোগ আনতে পারে এবং সেইভাবে আদালত যেভাবে সিদ্ধান্ত উপনীত হয় অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সেইভাবে অ্যাসিস্ট্যান্সের এনশিওর করা হবে। ডেস্ক রিপোর্ট, RTV।
দর্শক, সংবাদের শুরুতে আমরা জানাচ্ছিলাম সিলেট নগরের মেজর টিলা এলাকায় একটি বাড়ির ওপর টিলা ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, মাটি চাপায় 3 জনের পরিচয় পাওয়া গেছে কিনা এখন পর্যন্ত, আর ভূমিধসে এইভাবে জীবন বিপন্নের দায় আসলে কে নেবেন? রিজওয়ানা, যেমনটা বলছিলেন, আসলে আজকে সকাল 6:30টার দিকে এই ভূমিধসের ঘটনাটি ঘটে এবং যে পাহাড়টি ছিল সেই পাহাড়ের বেশ অনেকটা অংশ কিন্তু ভেঙে মাটি চাপা পড়েন একই পরিবারের 9 জন সদস্য এবং 9 জন থেকে প্রথম অবস্থাতে কিন্তু 6 জনকে উদ্ধার করা হয়েছিল এবং বাকি যে 3 জন ছিলেন সেই 3 জনকে কিন্তু প্রায় 6.5 ঘন্টা পর উদ্ধার করা হয় এবং দেখতেই পাচ্ছেন এই উদ্ধার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল সেনাবাহিনীর সদস্যরা এবং তারাই কিন্তু কিছুক্ষণ আগে একই পরিবারের মা এবং বাবা এবং একজন শিশু সন্তান তাকে কিন্তু উদ্ধার করা হয় এবং এই যে মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে সেটির জন্য আসলে এখানকার যারা বাসিন্দারা আছেন তারাই কিন্তু বলছেন যে এই টিলার কাছাকাছি জায়গাতে আসলে যেসব বাড়ি ঘর তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু অনেকটাই অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে এবং যার নজির আজকে পাওয়া গেল এবং এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত যেটা আমরা জেনেছি যে 3 জনকে উদ্ধার করা হয়েছে, তারা মৃত এবং মারা গিয়েছেন এবং বাকি যারা আছেন তারাও কিন্তু আহত। পাশাপাশি এই জায়গাটিতে 1997 সালে যে টিলাটি আজকে ধসে পড়েছে সেটা কিন্তু 1997 সালেও একবার এভাবে ধসে পড়েছিল। তো সব মিলিয়ে বলা চলে প্রায় 6.5 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে কিন্তু 3 জনকে উদ্ধার করা হয়েছে মৃত অবস্থাতে এবং এই যে দুর্ঘটনাটি সেটা কিন্তু পুরো সিলেটে একটি শোকের কালো ছায়া নেমে এসেছে। তো রিজওয়ানা, এটাই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ পরিস্থিতি। শামীম, ধন্যবাদ আপনাকে। রাজধানীতে এখনও তেমন একটা জমেনি কোরবানির পশুর হাট। হাটে দেশের বিভিন্ন জেলা থেকে এসেছে সীমিত সংখ্যক গরু। উৎসুক ক্রেতারা আসছেন, দেখছেন, তবে বিক্রি শুরু হয়নি। বিভিন্ন হাটে দেশি গরুর পাশাপাশি রয়েছে ভারতীয় গরু। গেরবারের তুলনায় দাম বেশির অভিযোগ ক্রেতাদের। আরও জানবো এআর বাদলের রিপোর্ট থেকে। নাটোরের তুফান রাজধানীর পলিটেকনিক মাঠে আনা হয়েছে বিক্রির জন্য। দাম হাঁকা হচ্ছে 18 লাখ, আর চলনবিলের সম্রাটের দাম 8 লাখ। এই গরুটার নাম দেওয়া হয়েছে নাটোরের তুফান। পাশে আরেকটা আছে, ওটা চলনবিলের সম্রাট হিসেবে আমি নাম রেখেছি। আমি এটার দাম চাচ্ছি 18 লক্ষ টাকার। বর্তমান ওজন আছে গত পরশু দিনের স্কেলিং ওজন 1187 কেজি। আমি একে লালন পালন করেছি আমার বাড়িতে 4 বছর 5 মাস। হাটে দেশি গরুর পাশাপাশি রয়েছে ভারতীয় গরু। বিক্রেতারা জানায় ভারতীয় গরুর চাহিদাও রয়েছে। 12টা গরু নিয়ে এসেছি, তার ভিতরে আমরা 5টা দেশি গরু নিয়ে এসেছি এবং 12টা আপনার হলো ইন্ডিয়ান গরু নিয়ে এসেছি। তো আমরা মনে করতেছি এই যে ইন্ডিয়ান গরু আপনার দেশি গরুর সাথে পাল্লা দিবে আশা করি। হাটের অনেকটা জায়গা এখনো খালি। হাট কর্তৃপক্ষ জানায় 2-1 দিনের মধ্যে হাটে বিপুল গরু সমাগম হবে। আমরা প্রতি বছরে নেই, আমাদের যে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে যে আগত যে পাইকাররা আছেন, হ্যাঁ, তাদের থাকা এবং আপনার গোসল করার জন্য যে পানি নিষ্কাশনের পানির ব্যবস্থা এবং টয়লেটের যে ব্যবস্থা, আমরা সেইগুলি ইনশাল্লাহ সুন্দরভাবে সম্পন্ন করেছি। রাজধানীর হাজারীবাগ অস্থায়ী হাটের অবস্থাও প্রায় একই রকম। অল্প সংখ্যক গরু এলেও হাটের বেশি অংশই ফাঁকা। এ হাটেও কুষ্টিয়া, পাবনা সহ বিভিন্ন স্থান থেকে এসেছে গরু। প্রায় সব গরুর দামই লাখ টাকার উপরে। এবার তো গরুর দাম একটু বেশি, কারণ ভুসির দাম বেশি, যার কারণে গরুর দাম এবার পিস প্রতি বেশি। এই গরুর দাম চাচ্ছে হলে 4 লাখ, 3.5 লাখ হলে ছাড়ি। এখন আন্দাজ করছে আমরা শুক্রবার পর্যন্ত যেভাবে ছাড়ি দেবো গরু। এরকম পথে কোনো ঝুট ঝামেলা হয় নাই, আমরা ভালোভাবে সুস্থভাবে হাটে পৌঁছাই গেছি। এখনো পুরোদমে বিক্রি শুরু না হলেও ক্রেতাদের অভিযোগ দাম হাঁকা হচ্ছে বেশি। গতবার যেতে এবার বেশি দাম, অনেক হায়ার, মানে এটা নিচেই গতবার 1,90,000 দিয়ে। বাজার তো এখন ওনারা শুরু করেন, আর গত বছর থেকে তো ওনারা বেশি দাম চাচ্ছে। মানে কি বলে, প্রত্যেকটাতে আমরা যা ঘুরলাম এর মধ্যে মনে করেন 20-25 হাজার টাকা প্রত্যেকটাতেই বেশি যাচ্ছে আর কি। রাজধানীতে এবার 17টি পশুর হাট বসেছে। উত্তর সিটিতে 7 আর দক্ষিণ সিটি কর্পোরেশনে 10টি। চাঁদ রাত পর্যন্ত চলবে বেচা কেনা। এআর বাদল, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সাদিক এগ্রো থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, হাটে পশুর আমদানি কেমন দেখছেন? সেই সাথে আপনি এগ্রোতে আছেন একটি, সেইখানে ক্রেতারা ভিড় করছেন কিনা সেটা একটু জানতে চাই। বেচা বিক্রি কেমন?
রিদওয়ানা, হাটের মতোই কিন্তু রাজধানীর যে বিভিন্ন খামারগুলো রয়েছে তারাও কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। আমি এখন রয়েছি যেই খামারটিতে, সেখানে আপনাকে যদি একটু দেখাই, এখানে প্রায় 1000-এরও অনেক বেশি গরু কিন্তু তারা প্রস্তুত করে রেখেছেন এই কোরবানিতে বিক্রি করার জন্য। পাশাপাশি কিন্তু এই হাটে রয়েছে প্রায় 700 থেকে 800 খাসিও কিন্তু রয়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন এই খামারের কর্তৃপক্ষ। এর পাশাপাশি যদি আর একটু বলি, এই খামারে কিন্তু এখন পর্যন্ত 3টি উট আনা হলেও 2টি উট কিন্তু এখনও রয়েছে। গতকালই একটি উট বিক্রি করেছেন, এমনটি কিন্তু জানিয়েছেন এই খামারের মালিক। তিনি কিন্তু জানিয়েছেন গতকাল একটি উট প্রায় 25 লাখ টাকায় বিক্রি করেছেন এবং এই 2টি উটও 25 লাখ করে 50 লাখ টাকায় বিক্রির প্রস্তুতি চলছে, এমনটি কিন্তু জানিয়েছেন। তো একটু যদি বলি, যেহেতু জানেন যে কোরবানি ঈদের কিন্তু 17 তারিখ, যেহেতু অনেকটা সময় বাকি রয়েছে, সেহেতু কিন্তু এখনও ওইভাবে কিন্তু হাট বা খামার যাই বলেন সেগুলো কিন্তু ওইভাবে বেচা বিক্রি শুরু হয়নি। ক্রেতাদেরও আনাগোনা খুব একটা চোখে পড়েনি এবং ক্রেতারা এখন যারা আসছেন তারা কিন্তু আসলে দেখার জন্য আসছেন যে খামারে বা হাটে কি পরিমাণ গরু রয়েছে বা কি গরু রয়েছে, কত দাম, এইগুলো কিন্তু আসলে যাচাই বাছাই করার জন্যই কিন্তু এখন তারা এই খামার বা হাটগুলোতে আসছেন। তবে প্রকৃত কেনা বেচা আসলে আমরা যে এখানে বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন হয়তো আগামী 2-3 দিন পর থেকে বেচা কেনা শুরু হবে, এমনটি কিন্তু জানিয়েছে। তো রেদওয়ানা, এই ছিল মোহাম্মদপুরের সাদিক এগ্রো খামার থেকে সবশেষ তথ্য। রেদওয়ানা। দর্শক, আমাদের সাথে দীপ্ত চন্দ্র পাল যুক্ত হয়েছিলেন। এবার নরসিংদীর পশুর হাটের খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নূরে আলম রনি। রনি, কিছুক্ষণ আগে আমরা ঢাকার হাটের খবর শুনছিলাম, বেচা বিক্রি তেমন একটি শুরু হয়নি, সবাই দেখে যাচ্ছেন আর কি। তো আপনি নরসিংদীর খবর একটু জানাবেন, সেখানে কি অবস্থা? জি রেদনা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানেন যে কুরবানি ঈদকে ঘিরে যে পশুর হাটগুলোতে কিন্তু ব্যস্ত সময় পার করছে ক্রেতা বিক্রেতারা। তো রেদনা, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর যে ঐতিহ্যবাহী তালতলির গরুর হাটটিতে। এই গরুর হাটটি আজ এই প্রথম হাট শুরু হয়েছে। এখানে কিন্তু এখনো পর্যন্ত যে ক্রেতাদের সমাগম এখনো শুরু হয়নি। সকাল থেকে প্রান্তিক কৃষকরা এখানে তাদের গরু নিয়ে আসতে শুরু করেছে। এখন দুপুর নাগাদ অল্প সংখ্যক গরু এই হাটটিতে এসেছে। তবে আমরা যেমনটা জেনেছি যে বিকেল নাগাদের মধ্যে এই হাটটিতে পুরো দমে গরু এবং এখানে গরু ছাগল যে প্রাণীগুলো এখানে নিয়ে আসা হবে। তো এই হাটটি একটি ঐতিহ্যবাহী হাট। এখানে এই এলাকা এবং আশেপাশের এলাকা থেকে প্রান্তিক কৃষকরা এবং খামারিরা কিন্তু এখানে তারা গরু নিয়ে বেচা বিক্রি করে। তো আমরা এখন পর্যন্ত এই হাটটিতে ঘুরে যেমনটা দেখেছি যে এই হাটটিতে মাঝারি এবং ছোট সাইজের গরুগুলো বেশি উঠেছে। এখানে যে ক্রেতারা এসেছে তারা যেমনটা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত গরুর দাম অনেকটাই বেশি রাখা হচ্ছে। তো রেদনা, এখন বলা যায় যে বিকেল নাগাদ এই গরুর হাট জমতে শুরু করবে। এখন অল্প সংখ্যক গরু এই হাটটিতে উঠেছে। তো রেদনা, এই ছিল আমার কাছে নরসিংদীর যে ঐতিহ্যবাহী তালতলি গরু হাট থেকে বেচা বিক্রি সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। টি-20 বিশ্বকাপের খবর। আসরে নিজের দ্বিতীয় ম্যাচে আজ রাতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের একমাত্র খেলাটি শুরু রাত 8:30টায়। দ্বিতীয় জয়ের প্রত্যাশায় থাকা টাইগারদের নজরে টপ অর্ডারের ফর্ম, আর তৃতীয় জয়ে সুপার 8-এ পা রাখার লক্ষ্য প্রোটিয়াদের। বিস্তারিত অরণ্য গফুরের রিপোর্টে। নানা জল্পনা কল্পনা পেরিয়ে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া পূর্ণ পয়েন্ট আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে টিম টাইগার্সকে। সে পুঁজি নিয়ে এবার প্রোটিয়া বধের স্বপ্ন লাল সবুজের চোখে। বোলিং আক্রমণে নির্ভরতা দিয়েছে তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিবের পেস, আর শক্তি বাড়িয়েছে রিশাদ হোসেনের লেগ স্পিন। শরীফুল ফিট হবার অপেক্ষায় থাকা টাইগার শিবিরে পঞ্চম বোলার হিসেবে উঠে আসতে হবে সাকিব আল হাসানকে। বাংলাদেশের ব্যাটিং দুঃখের নাম টপ অর্ডার। সৌম্য শান্তের রান খরা পাওয়ার প্লেতে বারবার ব্যাকফুটে ঠেলে দিচ্ছে টিম টাইগার্সকে। সেই সঙ্গে বিশ্বমঞ্চে এখনও জ্বলে ওঠার অপেক্ষায় তানজিদ তামিম। শেষ ম্যাচে লিটনের রানে ফেরাতাই স্থায়ী হবার প্রার্থনা করবে ভক্তরা। তৌহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট আরেকবার চওড়া হওয়ার প্রত্যাশার সঙ্গে সাকিবের রানে ফেরাটা বেশি চাইবে টিম ম্যানেজমেন্ট।
ডিকক হেনড্রিক্স মার্করামের ব্যাটে রান না থাকায় টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তায় দক্ষিণ আফ্রিকাও। তবে আগের 2 ম্যাচে সেটা পুষিয়ে দিয়েছেন বোলাররা। নরকে বার্টম্যান, ইয়ানসেন, রাবাদা, কেশব মহারাজের আক্রমণে তাই আরও একবার নির্ভর করা লাগতে পারে প্রোটিয়াদের। যদিও মিলার ও ক্লাসেন মিডল অর্ডারে ছোটাতে পারেন রানের ফোয়ারা। নিউ ইয়র্কের 2টি ম্যাচ খেলায় কন্ডিশনের বিচারেও এগিয়ে দক্ষিণ আফ্রিকা। টি-20তে প্রথমবারের মতো প্রোটিয়াদের হারাতে তাই বাংলাদেশের চাওয়া টিম পারফরমেন্স। অরণ্য গফুর, RTV। ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের বহির্বিভাগে যে ডেঙ্গু রোগী চিকিৎসা নেয় তার তথ্য দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশক নিধনের চিরুনি অভিযানের উদ্বোধন করে কথা বলেছেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে 1 জুলাই থেকে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হবে। নিজ নিজ এলাকার তথ্য দেওয়ার আহ্বান জানান মেয়র তাপস। সাকিবুর রহমানের রিপোর্ট। বর্ষার শুরুতেই পাল্লা দিয়ে বাড়তে পারে ডেঙ্গুর প্রাদুর্ভাব। কীটতত্ত্ববিদদের এমন পূর্বাভাসে চিরুনি অভিযান শুরু করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রথম দিনে দক্ষিণের 4 মেডিকেল কলেজ হাসপাতালে চলে মশক নিধন কার্যক্রম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ডেঙ্গুর লার্ভা থাকতে পারে এমন স্থান পরিদর্শন শেষে নির্দেশনা দেন মেয়র। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক বলেন, প্রতিকারের আগে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারলে রোগী কম হবে। যে কোনো রোগের ক্ষেত্রে আমরা যদি প্রিভেন্ট করতে পারি, এটাতে খরচ কম হয়, সাফারিংস কম হয়। ডেঙ্গুর ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, কারণ এটা একটা ভাইরাস দিয়ে হয়। এখন পর্যন্ত ঢাকা, আমি বলবো যে আমার হাসপাতালে স্ট্যাটিস্টিক্স দিয়ে যে আমাদের ডেঙ্গু রোগীর সংখ্যা খুবই নগণ্য, কিন্তু এটাতে আমরা খুশি থাকতে চাই না। আমরা এই অবস্থা যেন ধরে রাখতে পারি, সেজন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। মেয়র জানান, হাসপাতাল, থানা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কার্যালয়ে চিরুনি অভিযানের পর লার্ভা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। গাফিলতি, অবহেলা বা সঠিকভাবে চিকিৎসা না পাওয়ার কারণে যদি সেই রোগীটা মৃত্যুবরণ করে, ক্ষোভের সঞ্চার কিন্তু সেখানেই, কষ্টের কথাটা কিন্তু সেখানেই। তো সেই জায়গাটায় আমরা মনে করি যে দায়িত্বশীল কর্তৃপক্ষ আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হচ্ছে, তাদের সঠিক তথ্য বহির্বিভাগে এসে চিকিৎসা নিয়ে যাচ্ছে, তাদের তথ্যটা আমরা পাচ্ছি না। আমরা এবার বলছি যে সেই তথ্যটাও যেন আমরা পাই। এবার কোরবানির পশুর হাটে থাকবে বাড়তি নজর। জমা পানিতে লার্ভা জন্ম নিলেই ইজারাদারকে জরিমানা করা হবে। পশুর হাটের ইজারাদাররাও তারা যদি নিয়ম বহির্ভূতভাবে এমন কিছু করে যেখানে দেখা যাচ্ছে যে এই মৌসুমে লার্ভা সৃষ্টি হচ্ছে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জরিমানা করা হবে। 1 জুলাই থেকে দক্ষিণ সিটি ডেঙ্গু প্রতিরোধ নিয়ন্ত্রণ কক্ষে নিয়মিত তথ্য দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র তাপস। সাকিবুর রহমান, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।